হ্যালো, আমরা মানুষের খাদ্য পড়ছিলাম। আজকে পড়ব মানুষের খাদ্যের একটা খাদ্য উপাদান, যেটাকে আমরা বলবো খনিজ পুষ্টি। এই খনিজ পুষ্টিও কিন্তু আমাদের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য একান্তভাবে প্রয়োজন। এই খনিজ পদার্থগুলি প্রধানত লবণ রূপে জলে দ্রবীভূত অবস্থায় থাকে। আমরা এই খনিজ পদার্থগুলোকে কি করে পাই? না, উদ্ভিজ্জ খাদ্য এবং অন্যান্য খাদ্য এবং জলের মাধ্যমে আমরা খনিজ পদার্থগুলোকে পাই। তার মানে আমরা এই খনিজ পদার্থগুলো আমরা শরীরে কি পাই, কিভাবে পাই? একটা হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য, একটা হচ্ছে অন্যান্য খাদ্য, আর একটা হচ্ছে জলের মাধ্যমে। জলের মাধ্যমে আমরা পাই। বোঝা গেল এই খনিজ লবণগুলো। এই খনিজ লবণগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ করে। সর্বপ্রথম এর ফলে কি হয়, আমাদের যে দৈহিক সুস্থতা, এই দৈহিক সুস্থতা বজায় থাকে। আমাদের দৈহিক সুস্থতা বজায় রাখার জন্য এর জন্য কি দরকার? এর জন্য দরকার শারীরবৃত্তীয় কার্যাবলী, সুনিয়ন্ত্রণ। বোঝা গেল? তাহলে দৈহিক সুস্থতা আমাদের ভীষণ ধরনের দরকার। আমাদের দেহে জলের সাম্যাবস্থা বজায় রাখে। জলের সাম্যাবস্থাটা বজায় রাখাটাও আমাদের দেহে প্রয়োজন। তারপর হচ্ছে আমাদের তো বিভিন্ন ধরনের সঞ্চালনমূলক অ্যাক্টিভিটিস, যা ক্রিয়া আমাদের সংগঠিত করতে হয়, সেটা করে পেশি। এই পেশি সংকোচনটাও খুব দরকার। সঠিক সময়ে সঠিকভাবে পেশির সংকোচনের জন্যও কিন্তু এই খনিজ পদার্থ দায়ী। বোঝা গেল? তারপর হচ্ছে আমাদের শরীরে এই যে বললাম শারীরবৃত্তীয় কার্যাবলী সুসম্পন্ন এবং সুনিয়ন্ত্রিত হতে হবে। এর জন্য যেটা দরকার, সেই শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে হরমোন ও উৎসেচক গঠন এবং তাদের কাজটা সুনিয়ন্ত্রণ। হ্যাঁ, গঠন এবং কাজের আমি বলতে পারি সুনিয়ন্ত্রণ। বোঝা গেল? এবং দেখো, আমাদের এই যে স্নায়ু কি কাজ করে? স্নায়ু স্পন্দনের সাহায্যে শরীরের ভিতরে এবং বাইরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে। তাহলে এই স্নায়ুর স্পন্দন সঠিকভাবে ঘটার জন্য, সঠিকভাবে ঘটার জন্য আমাদের খনিজগুলোর প্রয়োজন আছে। তাছাড়া আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে
রোগ প্রতিরোধে প্রয়োজন খনিজগুলো, এবং রক্ত তঞ্চন ও দেহ গঠন। কোথায় লিখি? এখানটা লিখলাম, রক্ত তঞ্চন, এটাও একটা অন্যতম প্রধান কাজ। এবং দেহ গঠন, দেহ গঠন, দেখো অস্থি দাঁত এগুলো গঠন করতেও আমাদের খনিজ ভীষণভাবে প্রয়োজন হয়। তাহলে দেখো এই যে খনিজ মৌল আমরা পড়ছি, এই খনিজ মৌলগুলো কিভাবে, আমরা তো অনেক খনিজ মৌলের নাম দেখলাম, হ্যাঁ আমরা পড়েছি 7-এ, এবং সেটা সম্বন্ধেই আজকে জানবো। দেখো সেগুলো স্বাভাবিকভাবে সাধারণত কি কি কাজে অংশগ্রহণ করে, প্রধান প্রধান কাজগুলো সেগুলো আমি বললাম। একটা হচ্ছে দৈহিক সুস্থতা, জলের সাম্যাবস্থা বজায় রাখা, পেশি সংকোচন 3 নম্বর। 4 নম্বর বলতে পারি যে হরমোন এবং উৎসেচকের গঠন ও সুনিয়ন্ত্রণ, এর ফলেই তৈরি হবে, এর ফলটাতেই তৈরি হবে আমাদের শারীরবৃত্তীয় কার্যাবলীগুলোর সুনিয়ন্ত্রণ হবে। তারপরে আমি বলতে পারি রক্ততঞ্চন এবং দেহ গঠন করবে, ওই যে অস্থি দন্ত এগুলোর গঠন করবে, রক্ততঞ্চন করবে, আমাদের স্নায়বিক সমন্বয় সাধন করবে, স্নায়ু স্পন্দনটাকে সঠিক রেখে, এবং সর্বোপরি আমাদের অনেক রোগকে প্রতিরোধ করবে। তাহলে দেখো এক ঝলকে আমরা দেখে নিলাম যে খনিজ মৌলগুলো কিভাবে কাজ করে, খনিজ মৌলগুলো কিভাবে কাজ করে, বোঝা গেল? এরপরে আমরা দেখব এক একটা খনিজ মৌল সম্বন্ধে আমরা অল্প বিস্তর জানব। তাহলে এটা হলো। এরপরে দেখো এরপরে যাকে জানবো সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম একটা মৌলিক পদার্থ, তোমরা জানো ক্যালসিয়ামের চিহ্ন Ca, ঠিক আছে? এই ক্যালসিয়াম আমাদের শরীরে কিভাবে প্রয়োজন হয় দেখো, বলছে বিভিন্ন প্রকার খনিজ মৌলগুলোর মধ্যে ক্যালসিয়াম মানব দেহে সব থেকে বেশি থাকে। মানুষের দেহে সব থেকে বেশি থাকে হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম শরীরে যতটা থাকে মোট পরিমাণে 99% থাকে অস্থি এবং তরুণাস্থিতে। এটা দেখতেই পাচ্ছ, অস্থি এঁকেছি। শরীরে যত ক্যালসিয়াম থাকে মোট ক্যালসিয়ামের 99% থাকে অস্থি, তরুণাস্থি এবং দাঁতে। অস্থি, তরুণাস্থি, দাঁত, বোঝা গেল? বাকি 1% অন্যান্য কলাকোষে থাকে। এই ক্যালসিয়ামের উৎস কি? উৎস মানেই আমরা কিন্তু দুটো ভাগে সবসময় ভাগ করছি, তাই বলো? একটা হচ্ছে উদ্ভিজ্জ, একটা হচ্ছে প্রাণীজ। দেখো উদ্ভিজ্জ উৎসের মধ্যে বিভিন্ন প্রকার শাকসবজি, ডাল, বিন, মটরশুঁটি, সয়াবিন,
আলু, আলু খেতে তো আমরা অনেকেই ভালোবাসি গো। সজনে পাতা, যেটাকে আমরা সজনে শাক বলি। মেথি, মেথি শাক কিন্তু খাওয়া ভীষণ ভালো, ইত্যাদিতে পাওয়া যায়। তাহলে ক্যালসিয়ামের উদ্ভিদজাত উৎস কি? শাকসবজি, ডাল, বিন, মটরশুঁটি, সয়াবিন, আলু, সজনে পাতা, মেথি। আর প্রাণীজ উৎস কি ক্যালসিয়ামের? দেখো প্রাণীজ উৎসগুলো দেখি। প্রাণীজ উৎসের মধ্যে হচ্ছে দুধ, দুধ না খেলে হবে না ভালো ছেলে, তাই তো? চিজ, তারপর হচ্ছে দই, মাছ, ডিম ইত্যাদি। তাহলে দেখো এখানে আমরা দেখলাম যে মানব শরীরে কত ক্যালসিয়াম থাকে, যে অনেকটা, যত খনিজ মৌল থাকে তার অনেকটা ক্যালসিয়াম থাকে। আর যতটা পরিমাণ ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামের মোট পরিমাণের 99% কোথায় থাকে? অস্থি, তরুণাস্থি এবং দাঁতে থাকে। এরপরে আমরা দেখব যে ক্যালসিয়ামটা আমাদের কি কাজে লাগে, কি কাজ করে, ক্যালসিয়ামের কাজ কি, কার্যকারিতাটা আমরা দেখব। বুঝলাম? দেখো ক্যালসিয়াম রক্ত তঞ্চনে সাহায্য করে। রক্ততঞ্চনে যখন পড়িয়েছিলাম ভিটামিনের সঙ্গে, তখন বলেছিলাম অন্যান্য অনেক উপাদান আছে, তার মধ্যে ক্যালসিয়াম আয়ন একটা উপাদান। বোঝা গেল? এই ক্যালসিয়াম আয়ন একটা প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিনের গঠনটার একটা অন্য ধরনের গঠন তৈরি করে। ক্যালসিয়াম আয়ন প্রোথম্বিনের সঙ্গে, প্রোথম্বিন একটা প্রোটিন, তার সঙ্গে যুক্ত হয়ে থম্বিন গঠন করে। বোঝা গেল? এই থম্বিন আর একটা প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে তবে ওই জালকটা তৈরি করে। বোঝা গেল? আমরা শুধু জানি যে এই ক্যালসিয়ামটা রক্ত তঞ্চনে সাহায্য করে। তাছাড়া আমরা তো দেখেই নিয়েছি যে এই যে থাকে অস্থি, তরুণাস্থি, দাঁত গঠন করে, এগুলো নিয়েই তৈরি হয়েছে আমাদের কঙ্কাল তন্ত্র, দেহের কাঠামো গঠন করে। এই কঙ্কাল তন্ত্র গঠন করতে গেলে ক্যালসিয়াম অপরিহার্য। ক্যালসিয়াম ছাড়া আমাদের এই দেহের কাঠামো অর্থাৎ কঙ্কাল তন্ত্র গঠিত হতে পারে না। বোঝা গেল? তাছাড়া ক্যালসিয়াম আর একটা কাজ করে, সেটা হচ্ছে পেশি সংকোচনের সঙ্গে সংযুক্ত। ক্যালসিয়াম পেশি সংকোচনের সঙ্গে সংযুক্ত। তাহলে ক্যালসিয়ামের কাজগুলো কি? রক্ততঞ্চন, কঙ্কাল তন্ত্র গঠন, পেশি সংকোচন। বোঝা গেল? এবং মায়ের যে যারা বাচ্চারা যে মায়ের স্তন পান করে, সেই মায়ের স্তন পান করা সেই স্তন্য দুগ্ধে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। বোঝা গেল? মায়ের দুধে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই গেল ক্যালসিয়াম। বোঝা গেল? এরপরে আমরা দেখব, দেখো ক্যালসিয়ামের যদি অভাব ঘটে, ক্যালসিয়ামের অভাবে কি হয়? এর অভাবে কি হয়? ক্যালসিয়ামের অভাবে ওই যে ভিটামিন বি এর অভাবে রিকেট হয় ছোটদের, বাচ্চাদের অস্ট্রিওম্যালেশিয়া হয়। এই রিকেট আর অস্ট্রিওম্যালেশিয়া রিকেট আর
অস্ট্রিওম্যালেশিয়া রিকেট হয় বাচ্চাদের, অস্ট্রিওম্যালেশিয়া হয় প্রাপ্তবয়স্কদের। এটা দুটোই হচ্ছে অস্থির রোগ। তাহলে এই অস্থির রোগ দুটো কি আমি আগে আলোচনা করেছি, ওই জন্য আজকে আর যাচ্ছি না আলোচনায়। শুধু এইটুকু বলি, এই অস্থির রোগগুলো রিকেট এবং অস্ট্রিওম্যালেশিয়া কেবলমাত্র ভিটামিন ডি এর অভাবে হয় না, ক্যালসিয়ামের অভাবেও সংঘটিত হয়। বোঝা গেল? আর বয়স্কদের আর একটা রোগ দেখা যায়, সেটাও আমি আলোচনা করেছিলাম বড়দের। আমি বলেছিলাম অস্ট্রিওপোরোসিস। এটা কি বলেছিলাম? এটাও আমি আলোচনা করেছিলাম। হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, হাড়গুলো কি হয়ে যায়? ভঙ্গুর, দুর্বল হয়ে যায়। বোঝা গেল? বিশেষ করে পায়ের হাড়গুলো, কোমরের হাড় ইত্যাদি। তাহলে এই যে রোগগুলো হয়, এই রোগগুলো টোটালি হয় কার জন্য? ক্যালসিয়ামের অভাবের ফলে এই রোগগুলো হয়। বোঝা গেল? এবং শিশুদের কি হবে? শুধু রিকেট হবে যে তা নয়, শিশুদের কি হবে? স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে। স্বাভাবিক যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা কি হবে? ব্যাহত হবে। ওই জন্য দেখো, ক্যালসিয়াম আমাদের শরীরে কত প্রয়োজনীয় একটা খনিজ উপাদান। বোঝা গেল? ক্যালসিয়ামের পরে, এই গেল আমাদের ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পরে আমরা যেটা পড়ব সেটাকে আমি বলবো ফসফরাস। এটা মুছি। এর পরের মৌল হচ্ছে ফসফরাস। ফসফরাস হচ্ছে পি চিহ্ন। এই ফসফরাসও কিন্তু মানব দেহে প্রয়োজন। ফসফরাসও মানব দেহে কি করতে প্রয়োজন? বুঝতেই পারছ, অস্থি, দাঁত, এদের গঠনের জন্য শুধুমাত্র ক্যালসিয়াম হলে হবে না, ফসফরাসের যতটা থাকে তার অধিকাংশ ফসফরাস, আমাদের দেহে যত ফসফরাস থাকে তাদের অধিকাংশ ফসফরাস কোথায় থাকে? সেটা থাকে হচ্ছে অস্থি এবং দাঁতের মধ্যে। ফসফরাসের কাজটা দেখি। না, কাজ দেখার আগে আমরা উৎসটা দেখে নিই। উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎসের মধ্যে যেগুলো থাকে ফসফরাসের, গম, ভুট্টা, রাগি, জোয়ার, ডাল, সয়াবিন, বাদাম। গম, ভুট্টা, রাগি, জোয়ার, সয়াবিনে কিন্তু আমাদের খুব হাতের কাছে আমরা পাই, এবং অনেক খাদ্য উপাদান, প্রয়োজনীয় খাদ্য উপাদান সয়াবিনের মধ্যে উপস্থিত থাকে। সয়াবিনটা কিন্তু আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে, এই টার্গেটটা আমাদের নিয়ে নিতে হবে। তাহলে দেখলাম যে ফসফরাসের উদ্ভিজ্জ উৎস কি কি? গম, ভুট্টা, রাগি, জোয়ার, হ্যাঁ, ডালেতেও পাওয়া যায় কিছু, সয়াবিন, বাদাম ইত্যাদি।
আর প্রাণীজ উৎস কি? প্রাণীজ উৎস হচ্ছে দুধ, ডিম, মাছ, ছোট মাছ, এবং সমুদ্রের মাছে বেশ ভালো ফসফরাস থাকে, মাংস। বোঝা গেল? এগুলো হয়ে গেল ফসফরাসের প্রাণীজ উৎস। তাহলে আরেকবার বলে নি, ফসফরাসের উদ্ভিজ্জ উৎস কি কি? গম, ভুট্টা, রাগি, জোয়ার, ডাল, সয়াবিন, বাদাম ইত্যাদি। প্রাণীজ উৎসগুলো হচ্ছে দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি। এই ফসফরাস এর কাজ কি? এর পরে দেখব কাজ। কাজটা দেখো, ফসফরাস কি করে। ফসফরাস আমাদের প্রধান কাজ হচ্ছে এই গঠন। এটা কাজ কি? ফসফরাসের কাজ হচ্ছে অস্থি এবং দাঁতের গঠন সঠিক রাখা। বোঝা গেল? এই ফসফরাসের অভাবেও এর গঠনটা কি হবে? গঠন অভাবে গঠন ও কার্যকারিতাটা কি হবে? কমবে। বোঝা গেল? কমতে থাকবে ক্রমশ, যত ফসফরাস কম পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে দেখো, এই যে আমরা পড়লাম, এটা বললাম ফসফরাস। ঠিক আছে, তোমাদের যতগুলো এই খনিজ মৌল তোমাদের বইয়েতে আছে, আমরা শুধু সেগুলোই দেখব। ঠিক আছে, অন্য দিকগুলো আলোকপাত করব না। যেমন পটাশিয়াম, এটাও একটা গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের বইয়েতে দেয়নি বলে আমরা আলোচনা করব না, আলোচনায় আনবো না। বোঝা গেল? এরপরে দেখো যেটা করব সেটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের চিহ্ন আমরা সবাই জানি Na। বোঝা গেল? সোডিয়ামের চিহ্ন হচ্ছে Na। এরপরে আমরা সোডিয়াম সম্বন্ধে জানব। আমাদের শরীরে সোডিয়ামও ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটা জিনিস, খনিজ মৌল। এই সোডিয়ামের উৎস কি? সোডিয়ামের উৎস কি? উদ্ভিজ্জ উৎসের মধ্যে দেখো সোডিয়ামের শাকসবজি, সবুজ শাকসবজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। গম, গাজর, ডাল। তাহলে সোডিয়ামের উদ্ভিজ্জ উৎস হলো শাকসবজি, গম, গাজর, ডাল ইত্যাদি। প্রাণীজ উৎস কি? প্রাণীজ উৎসের মধ্যে হচ্ছে মাংস, মাখন, পনির, দুধ। আর কোথা থেকে পাই বলো তো? আর যেখান থেকে পাই উৎসের মধ্যে সেটা হচ্ছে খাদ্য লবণ। আমরা সোডিয়াম পাই। তাহলে দেখো, আমরা কি দেখলাম? সোডিয়ামের উৎসগুলো দেখলাম। সোডিয়ামের এবার কার্যকারিতা দেখব। বোঝা গেল? দেখি সোডিয়াম কি কাজ করে শরীরের মধ্যে।
এরপর দেখব সোডিয়ামের কার্যাবলী। এই সোডিয়ামের কার্যাবলীর প্রথম যার কথা বলবো সেটা হচ্ছে সোডিয়াম স্নায়ু ও পেশির সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। বোঝা গেল? পেশি ও স্নায়ুর সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণে সোডিয়ামের উল্লেখযোগ্য ভূমিকা আছে। তাছাড়া সোডিয়াম কি করে? দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে। সোডিয়াম কি করে? দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে। 3 নম্বর কি করে? রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো, আমরা যে দেখলাম সোডিয়ামের কার্যাবলী, যদি সোডিয়াম আমাদের শরীরে অভাব হয় তাহলে এই কার্যগুলো কি হবে? ব্যাহত হবে। শরীরে জলাভাব দেখা দেবে। তার ফলে জানো তো, পেটের অসুখ হয়, কিডনির অসুখ হয়, রক্তের আয়তন হ্রাস পেয়ে যাবে, রক্তচাপ কমে যাবে। রক্তচাপ কমে গেলেও কিন্তু আমাদের রক্ত ভালোভাবে প্রবাহিত হতে পারবে না। তাহলে আমাদের শরীরের যে স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যাবলী, সেই স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যাবলী ব্যাহত হবে। তোমাদের আরও কিছু খনিজের কথা তোমাদের বইয়েতে আছে, সিলেবাসে আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে দেখব। যেমন ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, আয়োডিন, এই 4টে, এগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। কেমন? আজকে তাহলে এই পর্যন্তই।